এই পদক্ষেপ আজকে বলতে এটা প্রয়োজন। বর্তমান প্রজন্মের অনেকেরই হয়তো জানা নেই, যাদের জানা আছে তাদেরও স্মরণে আছে কিনা আমার জানা নেই। ওই সময়কার মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী স্বয়ং প্রশংসিত করেছিল। পরবর্তী সময়ে এটা এই ধারা সিপিআইএম দলও বহন করেনি, এর ফল কিন্তু তাদেরকেও ভুগতে হচ্ছে এই ধারা বহন না করার ফলে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলা যায় প্রদেশ কংগ্রেস 23 সালের পর থেকে আমরা আলাদাভাবে আদিবাসীদের উপর গুরুত্ব আরোপ করে আমরা আমাদের সাংগঠনিক বিস্তারের কাজে আমরা হাত দেই, আমরা কাজ শুরু করি। ধীরে ধীরে এটা ঘটনা একেবারে চরম আদিবাসী বিদ্বেষী বিজেপি, এটা যখন ধীরে ধীরে রাজ্যবাসী আদিবাসীরাও বুঝতে শুরু করলো এবং তথাকথিত আদিবাসী দরদি মথা তিপ্রা মথা তাদের প্রতারণা, তাদের চালাকি সমূহ এবং তাদেরকে এক কথায় বলা যায় যে আদিবাসী জনগোষ্ঠীর তরুণ যুব সম্প্রদায় সহ সকলকে বিভ্রান্ত করে রাখার নানা প্রচেষ্টা, এগুলি যখন একের পর এক খোলাসা হয়ে যাচ্ছিল, সেই সময়ে আমরা লক্ষ্য করেছি নতুন ষড়যন্ত্র, যেটা ওই 23-এর নির্বাচনে প্রত্যক্ষ করা গেছে। 42 আসনে কন্টেস্ট, পরবর্তী সময়ে সরকারের শরিক হয়ে পড়া, এরপর নানা ঘটনা, দ্বিপাক্ষিক চুক্তি, হেন তেন, লাস্ট ফাইট, এগুলি সব কিছু জানেন আপনারা। আমি শুধু স্মরণ করিয়ে দেব, গত 1 বছর যাবৎ যদি লক্ষ্য করে থাকেন তাইলে দেখা যাবে এই দুটো প্রধান দল সহ আরেকটা আদিবাসী ভিত্তিক দল, 3 দল মিলে সরকার চালাচ্ছে। সরকারে কোনো রকম বিরোধ নেই, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। এডিসিতে মুখ্যমন্ত্রী এডিসি নির্বাচনের প্রাককালে বলছে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে, দুর্নীতি করেছে, কোনো পদক্ষেপ নেই। দিল্লিতে এক ঘরে বসে পরিকল্পনা রচনা করছে, এক ঘরে বসে সিদ্ধান্ত নিচ্ছে, কোনো বিরোধ নেই। কিন্তু রাজ্যে কল্পিত বিরোধে জড়িয়ে দিয়েছিল গ্রাসরুট স্তরের কর্মীদের, রক্তাক্ত সংঘর্ষ সহ নানা ধরনের সংঘর্ষ আমরা দেখেছি এবং রাজ্যকে উত্তপ্ত করে তোলা হয়েছিল। এমন অবস্থায় আমরা দেখলাম নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছিল, এটা এই সংঘর্ষের বারন্ত আমরা দেখতে শুরু করলাম। এতে একটা জিনিস যেটা না বললেই নয়, তার জন্য 2 মিনিট সময় চেয়ে নেব, যে দুটো দলের প্রধানেরই মূল বক্তব্যের নির্যাস ছিল দুটো অংশের মধ্যে, আদিবাসী এবং অ-আদিবাসীদের মধ্যে জাত্যাভিমানী তৈরি করা। তাই আমরা দেখেছি যে দেখেছি স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তিপ্রা মাথার সুপ্রিমো এবং দলের প্রথম সারির নেতারা যে বিদ্বেষ তৈরি করেছে দুটো অংশের মধ্যে। এতে আবেগ প্রবল আদিবাসীরা তারা পুরোপুরি বিভ্রান্ত হয়ে, আবেগের দ্বারা ধাবিত হয়ে, যারা হয়তো স্থির করে রেখেছিল, আমরা যেমন এই উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা আমাদের প্রচার কার্য, আমরা কি করতে চাই, আমাদের দাবি কি, এগুলিও আমরা যথাযথভাবে নিয়ে যেতে পারিনি। ফলে এগুলি যেমন হয়েছে, এই ধরনের যে তীব্র আদিবাসী বিদ্বেষী কথাবার্তা, সেই কথাবার্তাগুলির ফলে তাদের আবেগ তাদেরকে একটা ভুল বার্তায় মধ্য দিয়ে তাদেরকে যে অনেকটা বেশি তাদেরকে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ করেছে, তারই প্রতিফলন ফুটে দেখা গেছে। অন্যদিকে কেউ বলেছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন খোয়াইয়ে দাঁড়িয়ে যে আমি 1 সেকেন্ডে আগরতলা বন্ধ করে দিতে পারি। কেউ বলেছিলেন অরাজনৈতিক কথা, আমরা বলেছিলাম না, এর পেছনে রাজনীতি লুকিয়ে আছে। এ হচ্ছে ভাগাভাগি করে নাও, মথা আদিবাসীদের মধ্যে অ্যাবসোলেট করে দাও, অমিত শাহর পরিকল্পনা। অন্যদিকে
বাঙালিত্বের জাগরণ সৃষ্টি করার মধ্য দিয়ে বিজেপিকে আদিবাসীদের মধ্যে শক্তিশালী করো, কারণ তো তাদের কৃতকর্মের ফলে গোটা দেশে বিজেপির পায়ের তলার মাটি যেমন খসে যাচ্ছে, আমাদের রাজ্যেও খসে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ হচ্ছে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করা। সেই লক্ষ্যই অনেকটা কার্যকরী হয়েছে বলে এই ভোটে আমাদের অনুমান। এমনতর জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেদন রাজ্যবাসীর কাছে, এ থেকে আমাদের সকলকেই শিখতে হবে, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, নতুবা রাজ্যটা সর্বনাশ হয়ে যাবে। ফলে এই ভোটের পর্যালোচনায় এই বিষয়গুলি নিশ্চয়ই আমরা মূল্যায়ন করব, এর মধ্য দিয়ে আগামী দিনের পথ নির্ণয় করব এবং আপনাদের কাছে, রাজ্যবাসীর কাছে আমরা বলতে চাই, রাজ্যের সমস্ত আমাদের যে জাতীয় গণতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী জাতি উপজাতি সহ সকল অংশের সংখ্যালঘু, সকল অংশের যারা যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ, তাদেরকে একতাবদ্ধ হয়ে আমরা লড়াইয়ের ময়দান ছাড়ব না, আমরা আমাদের লড়াই জারি রাখব। আমরা যে ত্রিদলীয় জোটের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে যে দাবি সম্বলিত প্রচারপত্র আমরা ছেড়েছিলাম, এই দাবিকে জনপ্রিয় করা, এই সমস্ত কিছুকে আদায় করার সংগ্রাম আমরা চালিয়ে যাব। এই দিয়েই আমরা 28-এর রণকৌশল আমরা তৈরি করব, এই কথা বলেই আমি আমার কথা বলা শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বলতে পারেন, নতুবা আমরা এখানেই সমাপ্ত করব।